দর্শক স্বাগত আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। দর্শক আপনারা জানেন আমরা প্রতিদিন আমাদের আয়োজন করে থাকি ক্রীড়াঙ্গনে নানা বিষয় নিয়ে এবং নানা আলোচিত দিক নিয়ে। আজকে তার ব্যতিক্রম নয়, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রোলার স্কেটিং নিয়ে। কেমন চলছে আমাদের এই অঙ্গনটি, ক্রীড়া অঙ্গনের মধ্যে, তো সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা হবে। আমাদের সাথে রয়েছেন আজকে রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এবং তার পাশে রয়েছেন যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম। কেমন আছেন ভাইয়া? ভালো, ধন্যবাদ। প্রথমে আমি আসিফুল ভাইকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে সামনে তো আপনাদের বড় একটা টুর্নামেন্ট আছে, ইভেন আপনার বড় একটা টুর্নামেন্ট করে আসলেন ফেব্রুয়ারির দিকে, তো সব মিলিয়ে আসলে আপনাদের সামনের দিনগুলো নিয়ে কী কী পরিকল্পনা আছে? অ্যাকচুয়ালি আমাদের ধন্যবাদ নিউজ 24 টেলিভিশন চ্যানেলকে আমাদের ডাকার জন্য। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আপনারাও দেখেছেন কিছুদিন আগে আমরা ওয়ার্ল্ড কাপ করলাম রোল বলের। তো আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, স্পিড এবং রোল বল, ফিগার স্কেটিং, আরও অনেকগুলো আছে। তার মধ্যে রোল বলের একটা ওয়ার্ল্ড কাপ শেষ করলাম সফলভাবে আমি মনে করি। 39টা দেশের সমন্বয়ে 650 পার্টিসিপেন্ট এসেছিল। তো সেখান থেকে আমাদের একটা মোটামুটি আমরা মনে করি একটা প্ল্যাটফর্ম হয়েছে। তো সেখান থেকে ওয়ার্ল্ড রোল বল ফেডারেশনের কর্মকর্তারা এসেছিলেন এবং তারা আশা মানে সব কথা বলে গেছেন এবং আমাদের আগ্রহ প্রকাশ করে গেছেন যে যুব ওয়ার্ল্ড কাপটা আমাদের জানুয়ারিতে এখানে হতে পারে এবং সেই অনুযায়ী আমরা একটা পরিকল্পনা করে ফেলেছি। বাকিটা আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে কথা বলেই আমরা অফিসিয়ালি ডিক্লারেশনে যাব ইনশাল্লাহ। মাসুম ভাই, আপনাদের তো দারুণ একটা টুর্নামেন্ট হয়ে গেল রোল বল বিশ্বকাপের উপর, সেই ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই অনেক আগ্রহ জন্মেছে আমাদের তরুণ প্রজন্মের ভেতর এই খেলাটি নিয়ে, তো সারা কেমন পাচ্ছেন? সারা তো প্রচুর পাচ্ছি, প্রতিদিনই ফোন আসতেছে নতুন করে প্রোগ্রাম কবে শুরু হবে এবং আরও কী কী পরিকল্পনা আমাদের আছে এগুলি নিয়ে কিন্তু সবসময় আমাদের কাছে নানান ধরনের পরামর্শও আসতেছে, সেই সাথে কোশ্চেনও আসতেছে এবং সেই সাথে আমরাও প্রিপেয়ার হচ্ছি যে মনে করেন যে নতুনভাবে কিভাবে আমাদের স্কেটিংকে আরও সারা দেশে ছড়ায় দেওয়া যায়, কিভাবে আরও ইয়ং জেনারেশনের কাছে আমাদের যে খেলা সেখানে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি এবং আমাদের সে বিষয়ে সারাও পাচ্ছি ইনশাল্লাহ। আমি যদি রোল বল বিশ্বকাপ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে যে দলটা আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে তারা এখন বর্তমানে কি অবস্থায় রয়েছে? তাদের প্র্যাকটিস কিন্তু আমাদের চলতেছে। আমাদের সেক্রেটারি সাহেব যেমন বললেন যে যুব ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি এবং করছি। আমাদের যেই টিমটা ছিল ওয়ার্ল্ড কাপে, সিনিয়র ওয়ার্ল্ড কাপ, সেই টিমটা কিন্তু আসলে আমাদের জুনিয়র টিম। আমাদের প্রিপারেশন ওইভাবেই নেওয়া হয়েছিল, এরাই যেন মনে করেন যে ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। আমরা সেই টিমটাকে নিয়ে কাজ করছি। তাছাড়া এবং নতুন নতুন যারা আমাদের তৃণমূল পর্যায়ে আছে তাদেরকেও নার্সিং করতেছি এবং আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। আসিফ ভাই, আমরা শুনতে পাচ্ছি যে তৃণমূল নিয়ে আপনারা কাজ করছেন, তো আসলে তৃণমূল নিয়ে কোন দূর পর্যন্ত আপনারা গিয়েছেন? ঢাকার বাইরে কি কোনো ধরনের প্রতিযোগিতা আপনারা আয়োজন করেছিলেন? আমাদের অ্যাকচুয়ালি স্কেটিংটা বিশেষ করে মানে ঢাকামুখী ছিল। তো আমরা গতবার সরকারের অনুদানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রকল্প ছিল তৃণমূল থেকে হান করা। তো সেখানে 46টা ফেডারেশনের মধ্যে আমরা 31টা ফেডারেশন অনুদান পেয়েছিল, তার মধ্যে আমরাও অন্যতম ছিলাম। একটা ভালো আর্থিক সহায়তা পেয়েছিলাম, সেখান থেকেই আমাদের ঢাকার বাইরে যাওয়া 18টা ডিস্ট্রিক্টে আমরা এই প্রকল্পটা আমরা চালিয়েছি, ব্যাপক সাড়া পেয়েছি। অ্যাট এ টাইম 31টা ডিসিপ্লিনে চলার ফলেও আমরা এত তলানিতে একটা ফেডারেশন বা ইভেন্ট, তারপরে আমরা যতটুকু সাড়া পেয়েছি আমরা মনে করি আমরা এনাফ। তো সেইটা মাথায় রেখেই আমরা এবার 64টা জেলায় একবারে পুরো বাংলাদেশি তৃণমূল থেকে হান করার একটা পরিকল্পনা এবং প্রকল্প আমরা নিয়েছি। আমাদের ইলেকশন কিছুদিন আগে গেল, আপনারাও জানেন। তো ইলেকশনটার জন্যই আমরা একটু মানে স্টপ রেখেছি। উইদিন শর্টলি আমরা এটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। মাসুম ভাই, আমরা তো জানি আসলে স্কেটিং করার জন্য একটা সুন্দর মসৃণ একটা জায়গার দরকার পড়ে, তো সেক্ষেত্রে ঢাকা যেমন আমরা স্কেটিং একটা ট্র্যাক পাই, সেটা কিন্তু ঢাকার বাইরে অতটা সহজলভ্য নয়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আসলে তরুণদেরকে বাছাই করলেন? প্রথমে বলি যে আমাদের বর্তমান সেক্রেটারি আহমেদ আসিফুল হাসান সাহেব কিন্তু আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটা নাকি ফিউচার প্ল্যান। 8টা বিভাগে আমাদের 8টা স্কেটিং ফিল্ড হবে, সেটা আছে। তাছাড়া প্রতিটা জেলা শহরে কিন্তু একটা করে আপনার এই কিছু থাকুক বা না থাকুক একটা টেনিস গ্রাউন্ড থাকে,
ওটা দিয়ে কিন্তু আমাদের প্র্যাকটিস মোটামুটি ভালোই হয়। আবার ডিস্ট্রিক্ট জেলা প্রশাসকও আমাদের সহজেই খুব হেল্প করে। তো আমার মনে হয় যে স্কেটিং এর বাধা যদিও থাকে, কিন্তু আমার মনে হয় না এরকম একটা আছে, আমরা কাজ চালিয়ে নিতে পারি। আচ্ছা, যারা আর কি ঢাকায় আসছেন তৃণমূল থেকে, তাদেরকে আসলে থাকার ব্যবস্থা এবং পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা কি করা হচ্ছে ফেডারেশন থেকে? হ্যাঁ, অলরেডি আমাদের যেই ডিস্ট্রিক্টগুলোতে গত বছর আমাদের যে ট্রেনিংটা হয়েছে, সেখানে সেই জেলাগুলোকে কিন্তু আমরা আবার নিয়ে আসতেছি ঢাকায়। আমাদের নতুন যেই ভবনটি তৈরি হয়েছে সেখানে 20 জনের থাকার ব্যবস্থা আছে, খুবই সুন্দর। ওখানে ওরা থাকতেছে, সেই সাথে ছেলে মেয়ের একটা আলাদা আমাদের আছে, ফ্লোরও আছে। মানে এটা পর্যায়ক্রমে আমরা যেটা 18টা ডিস্ট্রিক্ট তৃণমূলে করেছি, সেটা পর্যায়ক্রমে ওনার মানে উপদেশ বলেন, ওনার চাহিদা অনুযায়ী প্রতিটা ডিস্ট্রিক্টে পর্যায়ক্রমে নিয়ে উনি নার্সিং করছে। ওনার কিছু হ্যান্ডস আছে, কোচ আছে, তারাই এটা নার্সিং করছে। কারণ কি এটা কন্টিনিউ ওখানে শেষ করে দিচ্ছি না, আমরা এটা কন্টিনিউ প্রসেসে রাখছি। বিকজ অফ আমাদের সব কিছু টার্গেট হলো 2020 সালের অলিম্পিক, টোকিও অলিম্পিক। তো সেটাই সামনে রেখে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ বলেন, যুব ওয়ার্ল্ড কাপ বলেন, এবং আরও কতগুলো প্রোগ্রাম আছে, সেইগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যুব ওয়ার্ল্ড কাপটাও তো আসলে রোল বলের উপরই হবে। এটা রোল বলের উপরে। আর রোল বল ছাড়াও আপনি প্রথমে বলেছিলেন যে আরও কিছু ডিসিপ্লিন রয়েছে, স্কেটিং এবং স্পিড কিছু বলেছিলেন। তো সেক্ষেত্রে ওই ডিসিপ্লিনগুলোতে আপনারা কিভাবে কাজ করছেন এখন? অ্যাকচুয়ালি আমাদের স্কেটিং, রোলার স্কেটিং ফেডারেশনের মূল বা আপনি বেসমেন্ট যদি বলেন, সেটা হলো স্পিড নিয়ে সবসময় কাজ করে আমাদের যে ফেডারেশনের প্রাথমিক কাজটাই হলো স্পিডের উপরে। তো আমরা সেই বিধায় কিন্তু রোল বলে এর জন্য ভালো করেছি, মানে অল্প সময় পেয়েও ভালো করেছি। বিকজ অফ স্পিডটা যদি থাকে, রোল বল খেলতেও তাদের সুবিধা, কারণ এটা বেসমেন্ট। অন্যান্য দেশে কিন্তু এই জিনিসটা নাই, প্রথমেই তারা রোল বল শুরু করে, মানে পায়ে স্কেট দিয়েই শুরু করে ফেলে। তাতে হয় কি, বেসমেন্টটা ওদের ভিত্তিটা অতটা স্ট্রং না। তো আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছেন, বাংলাদেশের হেড কোচ, ওনার পরামর্শ বলেন, এবং আমি মনে করি বাংলাদেশের মধ্যে বেস্ট একজন প্রশিক্ষক, এবং চিন্তা চেতনা ওনার কাছ থেকেই সব কিছু নেওয়া হয় আমাদের ফেডারেশনে। আমি সবসময় ওনার সঙ্গে আলাপ করেই সব কিছু অ্যাপ্লাই করি। বাকিটা আমরা যারা 20 জন আছি, অন্যান্য মেম্বাররা, সবার সমন্বয়ে সব কিছু ঘটে। বাট প্রথম কনসেপ্টটাই ওনার কাছ থেকে নেওয়া হয়, ওনার চাহিদাটা কী। তো সেই অনুযায়ী আমি যতগুলোই অ্যাপ্লাই করেছি, আমি মনে করি আমরা সাকসেস হয়েছি আমাদের ফেডারেশন। তো সেই সামনেও কিছু উপদেশ নেওয়া হয়েছে কিভাবে এইগুলো পরিচালনা করা যায় এবং বাচ্চাদের সবসময় মাঠে রাখা যায়, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মাসুম ভাই, আসলে আপনার তো তৃণমূলে কাজ করতে যে অনেক ধরনের ছেলেদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে মেশার সুযোগ হয়েছে। তো আমরা যেমন দেখি যে ফুটবল বলি না কেন বা অন্যান্য যে হকি বলি না কেন, সেখানে শারীরিক সক্ষমতার একটা ব্যাপার থাকে। আমরা দেখি যে ইউরোপের দেশগুলোর খেলোয়াড়রা বেশি অ্যাডভান্টেজ নিয়ে থাকে খেলায়। তো রোলার স্কেটিংয়েও কি এরকম কোনো বিষয় আছে যে শারীরিক সক্ষমতার মধ্যে আমরা কি কোনো দিক থেকে পিছিয়ে আছি উপমহাদেশে যারা আমরা আছি? না, আসলে আমার এরকমটি কখনো মনে হয়নি। আমাদের সবচেয়ে বেশি মনে হয়েছে সুযোগের অভাবটাই সবচেয়ে বেশি মনে হয়েছে। এবং আমার তো মনে হয় যে ঢাকার ছেলেদের চেয়ে এবং অন্যান্য দেশেও আমরা প্র্যাকটিস করিয়েছি, আমিও নিজেও কোচ হিসাবে কাজ করেছি অন্যান্য দেশে। আমার মনে হয় যে আমাদের দেশের ছেলেরা অন্যান্য দেশের চেয়ে বেশি আগ্রহী, সেই সাথে ফিজিক্যালি ফিট। স্পেশালি ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু খুব ভালো ধরনের ফিট, আমরা সেটা উপলব্ধি করেছি, যেটা নাকি আগে আমরা জানতাম না বা আমাদের কখনো সুযোগ হয় নাই। তো বর্তমান সরকারের সেই আমাদের সেই সুযোগটা হয়েছে। আমি মনে হয় যে তৃণমূল পর্যায়ে, আপনি হয়তো জানবেন কিনা জানি না, আমাদের এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে কিন্তু আপনার এই ঢাকার বাইরের অনেকগুলো বাচ্চা আমাদের এখানে পার্টিসিপেট করেছে। স্পেশালি মেয়েদের দলে কিন্তু ঢাকার চেয়ে বাইরের ইয়েরাই বেশি ডমিনেট করেছে। আমার মনে হয় যে সেই দিক থেকে আমরা খুবই ফরচুনেট, আমরা মনে হয় যে আরও প্লেয়ার পাবো। আপনার কি মনে হয় যে আমাদের নারী দল কি এগিয়ে আছে পুরুষদের চেয়ে, নাকি পুরুষরা এগিয়ে আছে নারীদের চেয়ে? আসলে আগেই বললাম যে সুযোগের অভাব, মেয়েদেরকে সুযোগটা ওইভাবে পৌঁছানো হয়নি, আমরা পৌঁছাতে পারিনি। তবে এখন যেহেতু সুযোগ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমার মনে হয় মেয়েরা ছেলেরা একটু এগিয়ে আছে। তো মেয়েদের যে উদ্দীপনা, আগ্রহ, সেটা আরো মানে মেয়েদের ক্ষেত্রটা মানে পুরোপুরি মনে করি ডিপেন্ডস অন প্যারেন্টস আর ফ্যামিলি।
ছেলেদের ক্ষেত্রে কিন্তু অতটা এই জিনিসটা প্রভাব পড়ে না। তো আমাদের আসলে কনভিন্স করা লাগে। আর যেটা বলেছেন যে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম হয়ে গেছে, তো এখন অনেক প্যারেন্টসরাই আগ্রহী হচ্ছে মেয়েদের দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমাদের সামনেই আমাদের আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে যুব ওয়ার্ল্ড কাপ সামনে রেখে। তো সেখানে কিন্তু আমাদের মেয়েরাও এই আবাসিক ক্যাম্প করবে। তো প্রতিটা গার্ডিয়ানই কিন্তু খুব আগ্রহ করেই আশা ব্যক্ত করেছে যে আমরা কোনো অসুবিধা নেই, আবাসিক ক্যাম্পেও দেব। তো ঢাকার যেভাবে আমরা মেয়েদের পাচ্ছি, কিন্তু ঢাকার বাইরে কিন্তু ব্যাপক একটা সাড়া পাচ্ছি, এখন থেকেই যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা সেইভাবেই পরিকল্পনা নিয়েছি। আসিফ ভাই, আমরা তো এটা জানি যে যে কোনো ধরনের খেলা যদি আমাদের সব জায়গায় মানে প্রত্যেকটা স্তরে পৌঁছে দিতে হয়, সেক্ষেত্রে স্কুল লেভেল থেকে আসলে সেটার চর্চা করাটা খুবই জরুরি। তো রোলার স্কেটিংকে আপনারা স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে কী কী উদ্যোগ নিয়েছেন? আমাদের যেসব পরিকল্পনা রয়েছে এই বছরে, তার মধ্যে মানে প্রথমটাই রয়েছে কিন্তু স্কুল, তারপরে 64টা জেলা। তো আমি মনে করি যে ঢাকার যে স্কুলগুলো আছে সেখানে সবগুলাতেই আমাদের বাস্কেটবল যে গ্রাউন্ডটা থাকে বা লন টেনিস গ্রাউন্ডটা থাকে, সেটার উপরেই ডিপেন্ড করতে হয় এখন কয়টা স্কুলে এই জিনিসটা আছে। তো সেটার উপরেও আমরা কিন্তু বেসমেন্ট করে স্কুলগুলোকে আমরা সার্কুলার দেব, এবং যাদের এই কোর্টগুলা নেই তাদের আমরা ওইভাবেই সার্কুলার দিচ্ছি যে আমাদের ওখানে এসে, যেহেতু আমাদের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স একটা হয়েছে আপনারা দেখেছেন, তো সেখানেও আমরা কিন্তু উন্মুক্ত রেখেছি, শিডিউল অনুযায়ী সবাইকে আমরা ট্রেনিং করাবো। সেক্ষেত্রে কোনো ধরনের কি পরিকল্পনা আছে বিদেশে যাবার, মানে বিদেশে যে কোনো ধরনের প্রতিযোগিতায় অংশ নেবার? আমাদের বিদেশে যে প্রোগ্রামগুলো থাকে সাধারণত গভর্নমেন্টেরও একটা লিমিটেশন থাকে। আমাদের সব আন্তর্জাতিক টুর্নামেন্টগুলাই ম্যাক্সিমাম ইউরোপে, তো প্রচুর অর্থের প্রয়োজন হয়। তো আমাদের অনেক সময় এই মানে অর্থ যোগান দেয়া একটু প্রবলেম হয়ে যায়, আর স্বাভাবিক ওয়েতেই আমাদের যাওয়া হয় না। তো আমরা এবার একটা প্ল্যান করেছি যে ম্যাক্সিমাম আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অ্যাটেন্ড করব। সেই বিধায় প্রচুর স্পন্সর এবং ডোনেট দরকার। আমরা ওই অনুযায়ী কিন্তু আমাদের যে নতুন কমিটি হয়েছে সেখানে কর্পোরেট লেভেলের অনেককে আমরা রেখেছি যারা স্পোর্টসকে ভালোবাসে, স্পোর্টসকে দীর্ঘদিন ধরে নার্সিং এবং আর্থিক অনুদান দিয়ে আসছে, তাদেরও আমরা একটা সমন্বয় করে রেখেছি। ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় যত আমরা অ্যাটেন্ড করতে পারবো, সামনে আমাদের দেশীয় যে বড় বড় প্রোগ্রাম এবং বাইরেও প্রোগ্রামগুলো আছে সেখানে আমরা ভালো করতে পারবো। মাসুম ভাই, আমরা তো শুনছি স্পন্সরশিপ একটা বড় সমস্যা আসলে যে কোনো ধরনের বড় টুর্নামেন্ট করার ক্ষেত্রে। তো আপনাদের কি কি পরিকল্পনা আছে নতুন স্পন্সরশিপ নিয়ে আসার ক্ষেত্রে? আসলে এই ব্যাপারটা আমি সম্পূর্ণ সেক্রেটারি সাহেব দেখেন, আমি শুধু আপনার কোচিং ডেভেলপমেন্টটা দেখি। আমার মনে হয় উনি ভালো অ্যানসার দিতে পারবেন। না না, পরিকল্পনা মোটামুটি ওনার কাছ থেকে আসে। আমি বলতে চাচ্ছি যে আপনারা যেভাবে খেলা মানে গোছাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেট এখন এগিয়ে যাচ্ছে, ফুটবল কিন্তু অতটা সুযোগ পাচ্ছে না, যদিও ফুটবল একসময় আমাদের দেশে অনেক বড় একটা প্ল্যাটফর্ম জুড়ে ছিল। তো ফুটবলে আজকে এই অবনমনটা অনেকটা স্পন্সরশিপ না পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো কি আপনার মনে হয় যে স্পন্সরদেরকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট? আমি মনে করি বর্তমানে রোলার স্কেটিং একটা ভালো কনসেপ্ট, এবং আপনারাও দেখেছেন আমাদের আপনি একটা ম্যাচ দেখেন, ক্রিকেট ম্যাচে কিন্তু মনে করেন এরকম মানুষ হয় না, দর্শক হয় না। আপনি রোলার স্কেটিংয়ের একটা ইভেন্ট করেন রাস্তায়, প্রচুর দর্শক, এবং আমরা মনে হয় যে অনেক সময় জায়গাও দিতে পারি না, এত আগ্রহ মানুষের ভিতরে আমাদের রোলার স্কেটিং নিয়ে। আমার মনে হয় যে এই কনসেপ্টটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, এবং সেই সাথে স্পন্সররাও কিন্তু আসতেছে, আমি যতটুকু জেনেছি, আমরা দেখেছি যে স্পন্সর আসতেছে, কারণ ওইটা ছাড়া তো আমাদের যে পরিকল্পনা সেটা তো আমরা কখনো সাফল্য আনতে পারবো না, সাকসেস আসবে না। তা আমার মনে হয় যে স্পন্সর যারা বাংলাদেশে আছে তারাও আমাদের সাথে থাকবেন, সেই আশাই রাখি আমি। আসিফ ভাই, আকৃষ্ট করার দিক নিয়ে কথা বলছিলাম যে যেমন পরিকল্পনা রয়েছে তাতে কি মনে হয় যে স্পন্সরশিপ আপনারা পাবেন বা স্পন্সর যারা রয়েছেন তারা আকৃষ্ট হবে? আমি আপনাকে আগেও বলেছি যে আসলে বাইরে থেকে একটা সংগ্রহ করা টাফ হয়ে যায়, অনেক কিছু শো করতে হয়, একটা ভারী প্রোফাইল হতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একবারেই নতুন, আমাদের ইভেন্টটা আপনারাও জানেন নতুন হলেও কিন্তু মানে একটা শর্ট টাইমের মধ্যে আমরা একটা প্ল্যাটফর্ম করে নিয়েছি। সবচেয়ে বড় কথা যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ করেছে, আমরা এতগুলো ডিসিপ্লিনের মধ্যে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে, যে আমরাও একটা ওয়ার্ল্ড কাপ করেছি এবং একটা ইতিহাস সৃষ্টি করেছি যে 39টা দেশের অংশগ্রহণে 650 পার্টিসিপেন্ট এখানে অ্যাটেন্ড করেছে। এইটা আমাদের একটা বড় পুঁজি, সবাই আগ্রহ প্রকাশ করছে, এবং আমরা অনেক মানে স্পন্সর বা ডোনারকে আমরা রাখতে পারিনি। আমরা 4-5 জনকে
রেখেছি, আমরা ওই পরিকল্পনা অনুযায়ী রেখেছি যে তাদের রাখলে এবং কাছে রাখলে আমরা স্মুথলি আমরা আর্থিক যে অনুদানটা বা আমাদের এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ইভেন্টটাকে সেটা একটু সুবিধা হবে। আসিফ ভাই, আমরা দেখে থাকি যে কোনো বিশ্বকাপ আয়োজন করা অনেক বড় একটা ব্যাপার, সহজেই কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা এই ক্ষেত্রে রোল বলে খুবই নবাগত, এর উপর আবার আমরা একটা বিশ্বকাপ পেয়ে গেলাম। তো আপনারা আসলে কিভাবে আসলে মানে বিশ্বকাপটাকে আমাদের দেশে নিয়ে আসলেন? কি কি পরিশ্রম ছিল, পেছনে কাজগুলো কি কি ছিল? অ্যাকচুয়ালি আপনিও জানেন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা উনি জানেন যে স্পোর্টস লাভার, হ্যাঁ, নো ডাউট। তো ওনার একটা সুদৃষ্টি ছিল, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আপনি যদি বলেন তাহলে আমাদের অনেক স্মুথ হয়ে গেছে সব কিছুতেই। আর্থিক অনুদান বলেন, আমাদের যে কোনো মানে সংস্কার কাজগুলো বলেন, তারপর অবকাঠামো দিক দিয়ে বলেন, সবগুলাই আমাদের কিন্তু স্মুথ হয়ে গেছে ওনার সুদৃষ্টি থাকার ফলেই। যদিও আমরা একবারে ছোট একটা ইভেন্ট, তারপরও উনি কিন্তু স্পোর্টসটাকেই বড় করে দেখেছে, সেই ইভেন্টটা কিন্তু দেখেনি। আবার সবচেয়ে বড় কথা হলো 39টা দেশ আসছে এবং 650 পার্টিসিপেন্ট এখানে অ্যাটেন্ড করছে, সেটাকেই প্রাধান্য দিয়েছে। এবং সামনের দিনগুলোতেও যেসব আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা গভর্নমেন্টের সাহায্য সহযোগিতাও আমরা আশা করছি এবং আমরা টোটাল পরিকল্পনা কিন্তু আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদকে আমরা তুলে ধরেছি। তারাও দেখছেন আমাদের অ্যাক্টিভিটিস। তো সব ক্ষেত্রেই কিন্তু সবার একটা সুদৃষ্টি আছে, সেই বিধায়ী কিন্তু আমাদের এই ইভেন্টটাকে স্মুথলি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। মাসুম ভাই, আমাদের এখানে এই রোল বল বিশ্বকাপ আয়োজনের পেছনে প্রধান কি কি চ্যালেঞ্জ ছিল? প্রথম সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হলো বিদেশি টিমদের কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, সেটা নিয়ে আমরা দুজনেই কাজ করেছি। আমাদের প্রেসিডেন্টও কাজ করেছে, বর্তমান সরকারও কাজ করেছে। কারণ বর্তমান সরকার যে একটা সিগন্যাল দিয়েছিল যে আমাদের দেশ সেফ এবং তোমরা আসতে পারো, এবং বর্তমান সরকারের একটা যেটা মেইন ভিউ ছিল যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা। তো সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান সরকার যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের। আর আমাদের মেইন চ্যালেঞ্জ যেটাই যে বিদেশিদের কিভাবে আমাদের দেশে আনতে হবে, তারপরে খেলাগুলো কিভাবে পরিচালনা করতে হবে, বিদেশেরকে কোথায় রাখা, খাওয়া থাকা, এগুলি কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ, স্পেশালি আমাদের জন্য, আমাদের যেখানে এত বড় অভিজ্ঞতাই ছিল না। এবং সহযোগিতা প্রচুর ছিল অন্যান্য জায়গা থেকে, সব দিক থেকে, স্পেশালি বাংলাদেশ স্কাউটস, আমাদের ফেডারেশনের মেম্বার এবং আরো অনেক অনেক মানুষ ইনভলভমেন্ট, প্রশাসনরা যেভাবে হেল্প করেছে আমাদের অনেক কিছু কিন্তু লোড নিতে দেয়নি, আমরা স্মুথলি চালিয়ে যেতে পেরেছি। আসিফ ভাই, মাসুম ভাই, আপনাদের সাথে আমার আরো কথা আছে, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। থ্যাংক ইউ। দর্শক, উই লাভ স্পোর্টস নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন উই লাভ স্পোর্টস। আমরা কথা বলছি রোলার স্কেটিং নিয়ে। আমার সাথে রয়েছেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এবং যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম। আসিফ ভাই, আপনার কাছে আবার ফিরে আসছি। বিরতি আগে কথা হচ্ছিল আমাদের মধ্যে যে আসলে আমাদের বর্তমান অবস্থাটা কেমন রোল বলে বা রোলার স্কেটিংয়ে। তো সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনাদের সামনেই পরিকল্পনা রয়েছে বিদেশে যাবার, চীনে যাবার। তো সেই সফরকে নিয়ে আসলে কিছু বলুন আমাদেরকে। আমাদের অ্যাকচুয়ালি চায়নার নানজিংয়ে, যেটা ওয়ার্ল্ড রোলার গেমস, সেখানে অনেকগুলো ক্যাটাগরি, 8টা ডিসিপ্লিনের উপরে, 8টা ক্যাটাগরির উপরেই খেলা হবে। তো আমরা শুধু স্পিডের উপরে অংশগ্রহণ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি স্পিডের উপরে আমরা অনেক পিছিয়ে, তারপরও এই স্পিডটাকেই আমরা বেসমেন্ট ধরছি, বিকজ অফ আসলে এই স্কেট যেহেতু আমরা কনসেপ্ট, তো সেইটার উপরেই আমরা সবসময় একটু জোর দেই। আর এটা করলে অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে বা ডিসিপ্লিন আছে, যেমন রোল বল, আমরা রোল বলে এত ভালো হয়েছি অনলি স্পিডের কারণে। অন্যান্য দেশ কিন্তু এতটা শর্ট সময় হতে পারেনি। তো আমরা এটার উপরে জোর দিচ্ছি এবং এই রোলার ওয়ার্ল্ড রোলার গেমসে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি, এটা কন্টিনিউ রাখার জন্যে। আর রোল বল যদি বলেন, রোল বল আমরা 4র্থ এখন অবস্থানে আছি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে। আমরা ইনশাল্লাহ যুব ওয়ার্ল্ড কাপ যেটা আসছে
সেখানে আপনারাও দেখেছেন যে লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা জুনিয়র টিমটাই নামিয়েছিলাম, সেই জুনিয়র টিমটাই আমরা নার্সিং করে যুব ওয়ার্ল্ড কাপে অ্যাটেন্ড করাচ্ছি। আশা করছি আমরা চ্যাম্পিয়ন এবার ফাইট দিব। আচ্ছা, আমরা সেটা আশা করছি। মাসুম ভাই, আমরা শুনলাম যে আপনারা চীনে যাচ্ছেন, সেখানে ওয়ার্ল্ড রোলার গেমস হবে, আপনারা অংশগ্রহণ করবেন। তবে যেটা বিরতির মাঝে বলছিলেন যে এই স্কেটিং করার জন্য একটা মানে বাঁকানো একটা ট্র্যাক লাগে, তো সেই ট্র্যাক তো আমাদের দেশে এখনো হয়ে ওঠেনি, তো প্র্যাকটিস কিভাবে করছেন আপনারা? আসলে রোলার স্কেটিং তো অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার, সেই সাথে একটা নির্দিষ্ট একটা ট্র্যাক লাগে যেখানে নাকি স্কেটিং করার জন্য। তো ব্যাংক ট্র্যাক আমাদের দেশে অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার, যেটাকে কখনো প্ল্যাটফর্মই তৈরি হয় নাই, যেটা নিয়ে কখনো মনে করেন যে কথাও হয় নাই যে আমাদের দেশে একটা ব্যাংক ট্র্যাকের দরকার। সেটাই বর্তমান ফেডারেশন সেটা উপলব্ধি করেছে, সেই জন্য ক্রীড়া পরিষদের কাছে অলরেডি ড্রয়িং জমা দেওয়া হয়েছে। আমাদের জন্য অলরেডি আমি যতটুকু জানি যে আমাদের জন্য জায়গাও বরাদ্দ হয়েছে এই গুলশানে। তো ওইটা হলে যেটা হবে যে আমাদের যেই চিন্তা ভাবনা, আমাদের যেই ছেলেদের ভিতরে যেই আপনার এই মেধা এবং যেই শক্তি, সেটার কিন্তু একটা পরীক্ষা দেওয়ার সুযোগ আসবে যে আমরা কোন পর্যায়ে আছি। এখন তো দেখা যায় ফ্ল্যাট ট্র্যাকে স্কেটিং করে যাচ্ছি, ব্যাংক ট্র্যাকে আমাদের ট্রাই দিতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, আমাদের বাচ্চারা প্রথম চান্সেই ফেল হচ্ছে। তো আমার মনে হয় যে সেইটা আমরা একটা পরীক্ষা করতে পারবো এবং আমাদের একটা ভালো রেজাল্টও আসবে এশিয়ান লেভেলে। কারণ আমরা মেইনলি যেটা আমাদের সেট করা আছে 2020-এর স্পিড স্কেটিংয়ে জাপান অলিম্পিক। তো আমাদের প্রথম যেটা আমাদের সেক্রেটারি সাহেব আমাদের সেট করে দিয়েছে, গোল সেট যেটা বলেন, যে এশিয়ান লেভেলে একটা মেডেল আসতে হবে। এশিয়ান লেভেলে যদি মেডেল আসে তাহলে আমরা পরবর্তী গোলটা নিয়ে আগাবো। আচ্ছা আচ্ছা, আসিফ ভাই, চীনের নানজিং আপনারা যাবেন, তো সেক্ষেত্রে কি আশা রয়েছে আমাদের ছেলেদের উপর? তারা কি কিছু করে দেখাতে পারবে? আমরা মাসুম সাহেব যেটা আগে বললো যে আসলে আমাদের সবার আগে অনেক আগেই প্রয়োজন ছিল ব্যান্ড ট্র্যাকটা, তো সেখান থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে, যে এই ব্যান্ড ট্র্যাকে আমরা প্র্যাকটিস করছি না, লেভেলে একটা প্র্যাকটিস করছি কিন্তু কম্পিটিশনের বেলায় অ্যাটেন্ড করছি হলো ব্যান্ড ট্র্যাকে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ ভিন্ন কন্ডিশন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে। তো উইদিন শর্টলি আমাদের যে ব্যান্ড ট্র্যাকটা হতে যাচ্ছে, আমরা তো অলরেডি ড্রয়িংও দিয়েছি এবং আমাদের জায়গা বরাদ্দও হয়েছে। সেটা হলেই কিন্তু আমরা মনে করি যে এটা টার্গেট রেখেছি এশিয়ান লেভেলটা পার করা, এশিয়ান লেভেল থেকে যে কোনো কম্পিটিশন থেকে একটা মেডেল আনা বা সাফল্য আনা, সেইটা আমরা মনে হয় আমরা টার্গেটটা সফল হব সেই ক্ষেত্রে। ঘরোয়া পর্যায়ে আসলে এই খেলাটিকে ছড়িয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই অনেক টুর্নামেন্টের পরিকল্পনা রয়েছে আপনাদের, তো স্থানীয়ভাবে আসলে এই রোল বলের পর কি কোনো টুর্নামেন্ট হয়েছে? রোল বলের পরপরই আমরা আসলে নির্বাচন নিয়েই একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমাদের নির্বাচনটাও মোটামুটি শেষ হয়েছে। তো যেটা আমরা প্রথম টার্গেট নিয়েছি 8টা ডিভিশনে 8টা মাঠ করা। তো সেই ক্ষেত্রে 8টা ডিভিশনে যদি মাঠ হয়, সেখান থেকে আমাদের একটা পাইপলাইন সৃষ্টি হবে। আর আরেকটা যেটা পরিকল্পনা আমরা বলেছি 64টা জেলায় তৃণমূল হান্ট করব, তো সেখান থেকেও একটা বড় কোয়ান্টিটি আমাদের মানে আসবে, মানে মূলত একটা পাইপলাইন সৃষ্টি হবে স্কেটিংয়ের জন্য। মাসুম ভাই, আপনি তো দীর্ঘদিন কোচিং ক্যারিয়ারের সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে যদি আপনারা প্রতি জেলায় বা প্রতি বিভাগে একটা করে রোলার স্কেটিং ট্র্যাক তৈরি করেন, কোচও তো দরকার হবে, তো আমাদের দেশের কোচদের দক্ষতা কতটুকু রয়েছে এই খেলাটির উপর? দক্ষতা যথেষ্ট আছে যারা আছে এখন, কিন্তু আমাদের এই 2017-18 সালে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, আমাদের আর্থিক যে বাজেট হয়েছে সেখানে কোচেস তৈরি করার একটা পরিকল্পনা আমাদের বার্ষিক পরিকল্পনায় দেয়া হয়েছে এবার। তো আমরা খুব শীঘ্রই আমাদের তৃণমূল শুরু হওয়ার আগেই আমরা প্রতিটা জেলায় একটা সার্কুলার দিব, যারা যারা এই স্পেশালি স্কুলের যারা স্পোর্টস টিচার আছে তাদেরকে আমরা টার্গেট করেছি। ওরা যদি আসে তাহলে আমাদের জন্য খুব বেশি ভালো হবে, কারণ ওদের স্কুলেও কিন্তু অনেক স্টুডেন্ট আছে। আর কি সব কিছু মিলিয়েই কিন্তু একটা চিন্তা ভাবনা যেন আমরা কোচেও পাই, সাথে স্টুডেন্টও পাই। তো কোচের একটা ট্রেনিং হবে আমাদের এখানে, এটা হলে তারপর আমরা ট্রেনিং শুরু করব। আসলে এটা তো অনেক দীর্ঘ প্রক্রিয়া আছে ভাই, যে একটা আপনার ট্র্যাক তৈরি করবেন, তারপর ওখানে কোচ নিয়োগ করবেন, এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হতে আপনারা কতদিন চিন্তা ভাবনা করছেন, কতদিন লাগতে পারে? আমরা আসলে যেটা বলছেন দীর্ঘ পরিকল্পনা না, দীর্ঘ পরিকল্পনা আমরা কোনো কিছুই নেইনি। হয়তোবা ক্যালেন্ডার অনেক বড় করেছি, বাট আমাদের যেসব তৈরি করার জন্য মানে
সব কিছু শর্ট টাইমে আমরা যেন করতে পারি, সেটার জন্য কিন্তু একবারে 24 আওয়ার্স আমাদের এখানে পরিশ্রম করা লাগবে, যেটা ডিপেন্ডস অন মাসুম সাহেবের আন্ডারেই এই কোচেস ট্রেনিং বলেন, অন্যান্য যে ট্রেনিং বলেন, তো উনি একটা খুব সুন্দর একটা পরিকল্পনাও করে রেখেছে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরও জমা দিয়েছে। আমরা ওই অনুযায়ী আর্থিক যে অনুদানটা ওটাও জোগাড় করে ফেলছি এবং আমরা এখন সময়ের অপেক্ষায় অ্যাপ্লাই কবে থেকে করব। তার মানে আমরা যেটা প্ল্যান করেছি সেটা সব শর্ট সময় করতে হবে, কারণ কি আমরা আসলে অনেক পিছিয়ে রয়েছি এশিয়ান লেভেল থেকেই, তারপর তো ওয়ার্ল্ড যে লেভেলটা, তো আমরা প্রথম টার্গেটই হলো এশিয়ান লেভেল। তো এশিয়ান লেভেলে অ্যাটেন্ড করার জন্য, সফলতা পাওয়ার জন্য যা যা করণীয় আমরা খুব শর্ট সময় করব। আপনারা দেখেছেন যে একবারে অল্প সময়ে আমরা একটা বিশাল একটা ওয়ার্ল্ড কাপ করে ফেলেছি, হয়তো বা একটা কাকতালিকভাবেই কিন্তু সব কিছু হয়েছে, বাট আমাদের উপরে সুদৃষ্টি ছিল। আপনিও জানেন যে গভর্নমেন্টের একটা সুদৃষ্টি থাকার ফলেই কিন্তু আমাদের খুব স্মুথলি হয়েছে। আর সবচেয়ে বড় কথা এতক্ষণ বলা হয়নি যে আমাদের প্রেসিডেন্ট মহোদয়, আপনিও জানেন যে উনি একজন ডাইনামিক মানুষ, তো ওনার চিন্তা চেতনা এবং আমরা যতটুকু পরিকল্পনা ওনাকে দেই 100% যখন দেখে বলে পজিটিভ, 100%ই কিন্তু হয়ে যায়, কারণ ওনার সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এত দূর কিন্তু আগাতে পারতাম না। মাসুম ভাই, যখন আপনি কোচের কথা বলছিলেন, তো যদি আমাদের দেশে তো অনেক এরকম সুপ্ত অনেক প্রতিভা রয়েছে যারা আসলে কোচিং ক্যারিয়ারে যুক্ত হলে ভালো কিছু করতে পারবে, তো এমন যারা কোচিং ক্যারিয়ারে যুক্ত হতে চান তারা আসলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? না, আসলে পরিকল্পনাটা হলো এরকম যে আমরাই ওনাদের সাথে যোগাযোগ করব এবং অনেকেই আগ্রহ দেখাচ্ছে, কিন্তু আমরা যেহেতু একটা ভালো একটা পরিকল্পনা নিয়েছি যে এই কোচিং এর সাথে যেন আমরা স্টুডেন্টও পাই, কোচকেও তৈরি করব, সাথে স্টুডেন্টও পাবো, এবং ওই জায়গা থেকে আমরা স্কুলকে সিলেক্ট করেছি। স্কুল যেই ভালো ভালো স্কুলগুলো আছে ওখান থেকে আমরা এক একটা জেলা থেকে কয়েকজন 4-5জনকে ট্রেনিং করাবো। দেখা যায় 4-5জনের ট্রেনিং করালে আপনার এই সবসময় কিন্তু একজন কন্টিনিউ করতে পারে না, কিন্তু আমাদের যেন কাজটা চলতে থাকে সেটাকে নিয়েই পরিকল্পনা করা হয়েছে। স্কেটিং এর জন্য স্কেটিং শু এগুলো তো খুব এক্সপেন্সিভ আমি যতদূর জানি, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে এগুলো সরবরাহ করেন? আমরা কিন্তু সেক্রেটারি সাহেবের কথাই বলতে হয় আরেকবার, কারণ এই ব্যাপারে আমরা কিন্তু বেশ কিছু স্কেট আমরা ফ্রি ডেলিভারি অলরেডি দিয়ে দিয়েছি। প্রতিটা জেলায় জেলায় 10টা করে স্কেট দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন 100টা করে স্কেট দেওয়া যায় সেটাই কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে, কারণ স্কেট শু এখন কিন্তু তেমন একটা দুর্লভ না, অনেক চিপে চলে আসছে। আপনি একটা ফুটবল খেলবেন, একটা ইন্টারন্যাশনাল মাপের বুট ইউজ করলেও 10,000 টাকা চলে আসতেছে। তো আমাদের ট্রেনিং অবস্থায় যে স্কেটটা আসে সেটা 3,500 4,000 টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আমরা দূর থেকে যতটা মনে করছি যে অনেক এক্সপেন্সিভ, কারণ কি এটা মনে করছি কেন, কারণ আমাদের স্কেটটা আসলে বিত্তশালীরাই একসময় করতো, আর তৃণমূলরা সবসময় হয়তো বা ভয় পেত যে মনে হয় অনেক দামি জিনিস বা এই জিনিস। তো এখন কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছে যে আসলে তেমন একটা ফ্যাক্টর না, সবাই এর জন্য তৃণমূল থেকেও কিন্তু এগিয়ে আসছে এবং আমরাও কিন্তু একটা প্রাথমিক অবস্থায় পরিকল্পনা নিয়েছি যে প্রতিটা ডিস্ট্রিক্টকে যেন 100 স্কেট দিতে পারি। সেই অনুযায়ী আপনি দেখেছেন যে আমরা যে কর্পোরেট লেভেলের যাদের ভিড়িয়েছি তাদের আর্থিক অনুদানের মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসটা একটা 64টা জেলায় যেন ছড়িয়ে দিতে পারি সেই পরিকল্পনায় নিয়েছি। স্কেট শুগুলো কতটা সহজলভ্য আমাদের দেশে এখন, মানে এগুলো হাতের নাগালের মধ্যে কি রয়েছে? হ্যাঁ, হাতের নাগালেই আছে এবং বিভিন্ন যারা আগে এতটা ছিল না, এখন প্রতিটা স্পোর্টসের দোকানেই আপনি কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা মাসুম, স্কেটিং শুর সাথে আর কি কি ধরনের আমাদের উপকরণ দরকার হয় এই স্কেট করার জন্য? যারা নতুন খেলোয়াড় হিসেবে এটার সাথে যুক্ত হতে চায় তাদের জানার জন্য বলছি কি কি লাগে আসলে স্কেটিং এর জন্য। আসলে প্রথমেই সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা সেফটি গার্ড, নি, এলবো, রিস্ট গার্ড, তারপর হেলমেট, যেটা নাকি আমরা সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকি সেফটিটা, আর হলো স্কেটস তো লাগবেই। আর বর্তমানে কিন্তু আপনার আমাদের ওয়ার্ল্ড কাপ হওয়ার পরে আপনি খেয়াল করবেন যে কোনো আপনি শপে যাবেন স্কেট কিন্তু পাবেন আপনি। তো আমার মনে হয় যে যারা এই একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসে স্কেটিং করলে অনেক টাকা লাগে, অনেক আমার মনে হয় যে আমি যদি ক্রিকেট শিখতে যাই আমাকে প্রথমে যেই ফর্দটা দেওয়া হয় সেটা প্রায় 10 থেকে 12,000 টাকা লাগে, আর স্কেট করতে 3,000 টাকাও লাগে না। তো আমার মনে হয় যে এই জিনিসটা একটা ভালো একটা দিক আমাদের জন্য, প্লাস পয়েন্ট, স্কেট এত সহজলভ্য হয়ে গেছে।
মাসুম ভাই, আমরা দেখে থাকি যে এই খেলাটার মধ্যে একটা গতির একটা ব্যাপার রয়েছে, যে এখানে চাকার উপর ভর করে খুব দ্রুত ছুটতে হবে। অনেকে অভিভাবকরা রয়েছেন যারা একটু ভয় পায় যে বাচ্চার যদি কিছুটা ক্ষতি হয়ে যায় বা কোথাও ব্যথা পায়। এই ক্ষেত্রে আসলে অভিভাবকদের আপনারা কিভাবে মানে পরামর্শ দিবেন? পরামর্শ এই মুহূর্তে যারা দেখতেছেন এবং সবার জ্ঞাতার্থে বলতেছি যে সাইকেলিং চালানো শেখার চেয়ে স্কেটিং চালানো অনেক বেশি সহজ, এবং অন্যান্য স্পোর্টসে যেই ইনজুরিগুলি হয় স্কেটিংয়ে তার ন্যূনতম স্কেটিং হয় না। অনেক সেফেস্ট একটা খেলা, শুধু দেখতে মনে হচ্ছে যে আমি মনে হয় যে এটা ব্যথা পাবো। নির্দিষ্ট টেকনিকে নির্দিষ্টভাবে কেউ যদি স্কেটিং করে, যার একদিনেই সে স্কেটিং চালাইতে পারে, এরকম কিন্তু সহজ খেলাটা। তো আমার মনে হচ্ছে এই ধরনের ধারণা থেকে যারা যারা শিখতে চান, ধারণা থেকে পিছিয়ে এসে এরা যদি আমাদের কাছে আসেন, তাহলে কিন্তু আমরা একদিনের ট্রেনিংয়ে কিন্তু আমরা স্কেটিং চালানো শিখিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, আসিফ ভাই, নতুন যারা রয়েছেন, যারা এই খেলায় আসতে চান, তো প্রথমতই এখন বলতে গেলে স্কুলে যদি জায়গা না থাকে, আপনাদের ফেডারেশনে এসে তো শেখার একটা ব্যবস্থা রয়েছে, তো খরচ কেমন পড়তে পারে এই খেলাটা শেখার জন্য? আমাদের অ্যাকচুয়ালি এত বড় একটা কমপ্লেক্স হয়েছে, শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। আমরা এটাকে চাচ্ছি যে ঢাকায় তো আসলে অ্যাভেলেবেল জায়গা নেই, প্রতিটা স্কুল বলেন এবং যে কোনো জায়গা থেকে যারা বাচ্চারা শিখতে চান মোস্ট ওয়েলকাম। এখানে আমরা ওপেন করে দিয়েছি প্রতিটা ক্লাব, যারা আমাদের অ্যাফিলিয়েটেড ক্লাব আছে তাদের একটা সময় বেঁধে দিয়েছি যে প্রতিটা ক্লাবই কিন্তু বাচ্চাদের কাছ থেকে একটা মাসিক মানে একটা অনুদান নিয়ে শেখায়। তো আমরা ওপেন করে দিয়েছি যে তোমরা একটা শিডিউল বলো তোমরা কবে থেকে করবা। তো সেই বিধায় অলরেডি আমাদের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে 4টা ক্লাব বা একাডেমি এখন শেখাচ্ছে। তা আমি মনে করব এখানে একটা সেফটি বা সিকিউরিটির সব কিছুরই একটা ব্যাপার আছে, ভালো একটা জায়গা, এখানে শিখতে পারে। এবং আমি মনে করি এখান থেকে ভালো ভালো কোচেসও আছে 4টা একাডেমিরই, এখান থেকে ভালো একটা আশা করা যায়। এই একাডেমিগুলো বা ক্লাবগুলোর কথা যদি আমি ধরি না কেন, সেক্ষেত্রে প্রত্যেকটা মানে স্পোর্টস ইভেন্টের ক্লাবগুলোর মধ্যে বেশ ভালো একটা জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হয় প্রতি মৌসুমে বলি না কেন, বা প্রতি বছর। ফুটবলে ক্লাবের মধ্যে লড়াই হয়, ক্রিকেট হয়। তো সেক্ষেত্রে আসলে আপনারা রোলার স্কেটিংয়ে ক্লাব ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে কী কী পরিকল্পনা আছে? আমাদের ক্লাব ভিত্তিক বছরে 3 থেকে 4টা টুর্নামেন্ট হয়। আমাদের প্রায় 21টার মতন ক্লাব আছে অ্যাফিলিয়েটেড ঢাকামুখী। তো তাদের সমন্বয়ে কিন্তু একটা টুর্নামেন্ট বছরে 3-4টা টুর্নামেন্ট হয়ে থাকে, সেখান থেকেও অনেক প্লেয়ার আসে। আপনি জানেন যে গুলশান, উত্তরা, তারপর ওল্ড টাউন এবং বিভিন্ন জায়গায় কিছু ক্লাব আছে, তাদের তো সুযোগ করে দিয়েছি অলরেডি। 4টা ক্লাব বা একাডেমি আমাদের ওখানে প্র্যাকটিস করছে এবং আশা করব সব ক্লাবগুলোই মানে প্রতিদিন না পারুক সপ্তাহে একদিন এসে যেন আমাদের এই রোলার স্কেটিং কমপ্লেক্সে প্র্যাকটিস করে। বিকজ অফ আমাদের এখানে ফেডারেশনের এখানে যেই সুযোগ সুবিধা রয়েছে অন্যান্য জায়গায় কিন্তু এই সুযোগ সুবিধা পাওয়া যায় না। তো আমি মনে করি যে বাচ্চারা এই সুযোগটা হাতছাড়া করবে কেন। তো একাডেমি বা ক্লাবগুলোকে অনুরোধ করব যে আপনারা বাচ্চাদের এখানে একদিন হলেও, সপ্তাহে একদিন হলেও নিয়ে আসবেন। আর অনেক কথা হবে, তার আগে একটা বিরতি নিয়ে আসি। থ্যাংক ইউ। দর্শক, উই লাভ স্পোর্টস নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উই লাভ স্পোর্টসে। কথা হচ্ছে রোলার স্কেটিং নিয়ে। আমাদের সাথে রয়েছেন রোলার স্কেটিং ফেডারেশন সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এবং যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম। মাসুম ভাই, আপনাকে দিয়ে এবার আমরা শুরু করি আমাদের কোশ্চেনের পালা। সেটা হচ্ছে, আপনাদের তো সামনেই যুব বিশ্বকাপ হবে, অনেক প্রস্তুতি চলছে। যারা এবার মানে এই গত রোলার বিশ্বকাপে অংশ নিল তারাই আবার এখানে পার্টিসিপেট করবে, তো তাদের আসলে আপনারা পরিচর্যাটা কিভাবে করছেন? পরিচর্যা বলতে কি সবাইকে একত্রিত করা আর কি মেইনলি, যেটা কেউ কেউ ঢাকার বাইরে আছে, কেউ কেউ এখন আছে, যেহেতু পরিকল্পনাটা হচ্ছে সেটাকে
ফাইনাল অ্যানাউন্সমেন্ট চলে আসার পরেই কিন্তু আমরা সবাইকে এক জায়গায় করে ফেলবো, কিন্তু আমাদের ইন্টারনালভাবে কিন্তু আমরা পরিচালনা করতেছি, পরিচর্যাও করতেছি, যে যেখানে যে অবস্থায় আছে তাদের কাছে নোটিশ চলে গেছে। ঢাকায় যারা আছে সবাই কিন্তু প্রতিদিনই প্র্যাকটিস করে এখানে, আর ঢাকার বাইরে যারা আছে ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওরা নিজের মতো প্র্যাকটিস করতেছে। আসিফ ভাই, যুব বিশ্বকাপে কয়টা দল অংশ নিতে পারে আমাদের এখানে? আমাদের প্রাথমিক অবস্থায় ওয়ার্ল্ড রোল বল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এসেছিল, তো তারা একটা মোটামুটি আইডিয়া দিয়ে গেছে যে 45 কান্ট্রিজ এখানে অ্যাটেন্ড করছে। তো আমরা সেই অনুযায়ী কাজ করছি যে ওনাদের আসলে অ্যাকোমোডেশন বলেন, যোগাযোগ বলেন, সব কিছু থাকা খাওয়ার সব কিছু নিয়েই আমরা একটা মানে পরিকল্পনা করে ফেলেছি। আসলে একটা বাজেট, সবার আগে হলো বাজেট দরকার। তো বাজেটটা আমরা উপর মহল বলেন বা সরকারি উপর জায়গায় এইটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আপনিও জানেন যে 45 কান্ট্রিজ যদি অ্যাটেন্ড করে প্রচুর অর্থের প্রয়োজন হয়ে দাঁড়ায়, কারণ আমরা কয়েকদিন আগেই আমরা কিন্তু শেষ করলাম ওয়ার্ল্ড কাপ। তো তা আমাদের জন্য একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ মনে করছি। তো আমরা ইনশাল্লাহ সেখান থেকে সফল হব আমি বিশ্বাস করি। যুব বিশ্বকাপে আসলে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কোন কোন দেশ হতে পারে? আমরা এই ক্ষেত্রে যুব ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেখানে কিন্তু আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে আপনারাও দেখেছেন যে আমাদের একবার জুনিয়র লেভেলটাই অ্যাটেন্ড করেছে, তো তাদেরই আমরা পরিকল্পনা রয়েছে নার্সিং করার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য দেশের চেয়ে অনেক এগিয়ে আমি মনে করছি, এবং মাসুম সাহেব হেড কোচ আছেন, উনিও সবসময় আমাকে বলে আসছে যে অন্যান্য দেশের চেয়ে আমরা অনেক এগিয়ে। তো ওই অনুযায়ী কাজ করতে যাচ্ছি বা কাজ করছি। আমি মনে করি মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, তারপর আপনার নেপাল আছে, এরা জুনিয়র টিমগুলো ভালো। তো তারপরেও আমরা একটু মোটামুটি এগিয়ে, আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্যই টিম করছি। আচ্ছা মাসুম ভাই, আপনারা তো যুব বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে আসলে অনেক ধরনের ট্যাকটিক্স থাকে যেগুলো মেনটেন করতে হয়, তো সব দিকগুলোকে আসলে ঠিকভাবে নজর দেওয়া হচ্ছে আমাদের? প্রশিক্ষণের ব্যাপারগুলো যদি আমরা বিবেচনায় আনি, প্রশিক্ষণের ব্যাপারে সবচেয়ে বেশি আমরা যেটা করেছি যে ম্যাচ টেম্পারমেন্ট, যেটা আর কি ম্যাচ টেম্পারমেন্টের যেই সমস্যাটা আমাদের ফাইনালে সেমিফাইনালে হয়েছিল, ম্যাচ টেম্পারমেন্টটা ছিল না, কিন্তু আমরা কিন্তু আগে থেকে এই মেন্টালি প্রিপারেশনটাকে বেশি জোর দিয়েছি, আর ফিজিক্যাল ফিটনেস, আর কিভাবে গোল করতে হবে, এই টেকনিকগুলো আমরা কিন্তু বেশি অ্যাপ্লাই করেছিলাম। আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল ম্যাচ টেম্পারমেন্ট। ম্যাচ টেম্পারমেন্ট এখনও চলছে, ওই আপনার আপনার এই কী বলে এটাকে, মেন্টালি প্রিপারেশন যেটা আর কি, আচ্ছা আচ্ছা, সেই ব্যাপারে ক্লাসও কিছু নেওয়া হয়েছে গত বিশ্বকাপে, কিন্তু এবার আমরা আরো বেশি করে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমরা মূলত একটা সময় পাচ্ছি জানুয়ারিতে, যেহেতু আর লাস্ট ওয়ার্ল্ড কাপ আপনারা দেখেছেন 1.5 মাসের প্রশিক্ষণেই কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। তা আমরা একটা 4-5 মাসের একটা সময় পাচ্ছি। তা আমি মনে করি মেন্টাল ট্রিটমেন্ট বলেন, তারপর অন্যান্য যে ট্রেনিংগুলো বলেন, এই সময়টার মধ্যে কভার করা সম্ভব। সেক্ষেত্রে আসলে সবগুলোই কি আমাদের এইখানেই হবে? এই পল্টনে শেখ রাসেল ইনডোরই হবে? আমাদের পাশে হ্যান্ডবলও আছে, সেখানেও আলাপ করব। এই 2টা স্টেডিয়াম আমরা টার্গেট করেছি, কারণ আমাদের অনেক যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য, আপনিও জানেন ঢাকা শহরের যেই যানজট সৃষ্টি হয়, তো সেখান থেকে মিরপুরটা আমরা বাদ দেওয়ার একটা প্রিপারেশন নিয়েছি যে মিরপুরটা রাখবো না। আমরা এই 2টা স্টেডিয়ামই আমরা মোটামুটি কভার করতে পারবো খেলাগুলো। আমরা যেমনটা দেখে থাকি না কেন যে ফুটবলে, ক্রিকেটে বিভিন্ন শহরে, বিভিন্ন দেশের নানা জায়গায় এটা ছড়িয়ে দেওয়া হয় বিশ্বকাপ পর্যায়ে, তো সেক্ষেত্রে রোলার স্কেটিং কি এমন কোনো খেলা যেটা আসলে সারা দেশব্যাপী করা যাবে না, বা এটা আসলে করলে কিছু সমস্যা হতে পারে, এরকম কোনো কিছু কি আছে? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অবকাঠামো দিক থেকে আমরা প্রচুর দুর্বল। আমাদের কিন্তু তেমন একটা স্থাপনা নেই স্কেটিংয়ের জন্য বা রোল বলের জন্য। তো আমরা টার্গেট যেটা করেছি এই পল্টন ময়দান বলেন বা আশেপাশে যে স্টেডিয়ামগুলো আছেন, স্থাপনা আছে, সেখানেই টার্গেট করেছি। আর অন্য অন্য জায়গায় যদি আমরা করতে যাই ডিস্ট্রিক্টগুলোতে, আমাদের এখন থেকে স্থাপনা তৈরি করতে হবে। সেটা আসলেও আমরা ওদিকে নজর দেব না, আমাদের প্রশিক্ষণ বা টিমগুলোকে
কিভাবে খেলবে সেটাই আমাদের কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। তো আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, আমি মনে করি যে এই জায়গাতেই যুব ওয়ার্ল্ড কাপ হলে আমি মনে করি যে সব দিক থেকেই সুযোগ সুবিধা ভালো হবে। মাসুম ভাই, শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্স যেটা আপনারা নতুন হয়েছে, তো সেখানে আসলে ওটার মান কি আন্তর্জাতিক মান সম্পন্ন? অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন একদম। আমি মনে করি যে বর্তমান বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলো এখানে এস্টাবলিশ করা হয়েছে এবং সেই চিন্তা ধারণা থেকেই কিন্তু করা হয়েছে। আপনি হয়তো যদি যান, আমি হয়তো দেখাতে পারবো, কিন্তু এই মুহূর্তে আর এটা কিন্তু বিদেশিরা দেখেও গেছে এবং ওয়ার্ল্ড রোল বল ফেডারেশনের যেই সেক্রেটারি উনিও এসেছিলেন এটা কমপ্লিট হওয়ার পরে, উনিও কিন্তু নিজে দেখে গেছেন যে সুযোগ সুবিধাগুলো। আমাদের যে ড্রেসিং রুমগুলো দেখেন, সেটা আমি মনে করি যে ক্রিকেটের পরেই অন্যান্য ফেডারেশন চেয়ে আমাদের ড্রেসিং রুমগুলাই একবারে আলাদা, যেমন মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা, এবং সেখানে যে সুযোগ সুবিধা ফ্যান্টাস্টিক, আন্তর্জাতিক মানের। আচ্ছা আচ্ছা, আমরা শুনেছি আপনাদের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সের বিদ্যুতের ব্যবস্থাটা আপনারা নিজেরাই করেছেন সোলার প্যানেলের মাধ্যমে, তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে একটু বলবেন। অ্যাকচুয়ালি এটা এসেছিল আমি যখন প্রথম মাননীয় আমাদের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, উনি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক SDGs এর দায়িত্বে আছেন। তো উনি সব কিছুই চিন্তা চেতনা, আমরা যখনই কিছু একটা পরিকল্পনা দেই উনি ওটার মধ্যেও খুঁজে টেকসই উন্নয়ন প্রকল্প নিয়ে যেহেতু কাজ করেন, তো উনি এইটার মধ্যেও কিন্তু আমাদের স্কেটিংয়েও প্রথম একটা মানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করেছে, যেটা হলো বিদ্যুৎ। হ্যাঁ, তো আমি যখন ওনাকে একটা প্রপোজাল দিয়েছিলাম যে স্যার আমাদের এই এত বড় স্থাপনা, এটা মেনটেনেন্স কিভাবে হবে, তো উনি 10-12 দিন টাইম নিয়েছে এবং 10-12 দিন পরে উনি বলেছে যে আমি উপরে সোলার প্যানেলটা স্থাপনা করতে চাই। তো সোলার প্যানেল দিয়ে কি আর হবে, আমাদের বিদ্যুৎটাই শুধু হয়তোবা পাবো, কিন্তু সেখান থেকে যে অর্থ আসবে সেটা আমার মাথায় ছিল না, কিন্তু স্যারের মাথা থেকেই এটা এসছে এবং আমাদের পার ডে 200 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে সেখান থেকে, এবং অ্যাভারেজে 80 থেকে 100 কিলোওয়াট আমাদের ব্যবহার হবে এবং 100 কিলোওয়াট, বাকি 100 কিলোওয়াট সরকারের কাছে বিক্রি করে যেই অনুদানটা আসবে, যেই অর্থটা আসবে, আমাদের টোটাল মেনটেনেন্সটা কিন্তু সেখান থেকে হয়ে যাচ্ছে। তা আমি মনে করি যে প্রতিটা ফেডারেশনই আমাদের এই জিনিসটা, এই কনসেপ্টটা নিতে পারে, আমি মনে করি একটা মডেল হিসাবে কাজ করতে পারে স্পোর্টসের ক্ষেত্রে। মাসুম ভাই, এই ক্ষেত্রে এই ধরনের সোলার প্যানেল বসানো, তো এটা আপনাদের জন্য কতটা সুবিধাজনক হয়েছে সরকারের থেকে লাইন না নিয়ে আর কি? না, সুবিধাজনক তো অবশ্যই, কারণ প্রথমে যেটা বলা হয় যে এটা আপনার একটা গ্রিন একটা কনসেপ্ট, যে কোনো পলিউশন হচ্ছে না, সবচেয়ে বড় ব্যাপার। আর সবচেয়ে আরেকটা জিনিস যেটা হলো, আমাদের স্পোর্টসের ক্রীড়াক্ষেত্রে কিন্তু প্রথম সোলার প্যানেল এস্টাবলিশ হলো আমাদের ফেডারেশন থেকে শুরু হলো। এটা কিন্তু একটা অনুকরণীয় এবং অন্য ফেডারেশন, স্পেশালি ক্রীড়া পরিষদও কিন্তু এখান থেকে একটা অভিজ্ঞতা নিচ্ছে, আমাদের কাছ থেকে যোগাযোগ করতেছে, এটা কিভাবে করা তারা কিন্তু একটা প্ল্যান করছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়, মানে আমরা যতটুকু ভার্বালি শুনেছি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, এত বড় স্টেডিয়াম, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটা ঐতিহ্যবাহী স্টেডিয়াম, সেখানেও একটা পরিকল্পনা তারা কিন্তু একটা মোটামুটি নেয়ার প্রস্তুতি নিচ্ছে, যে পুরো স্টেডিয়ামটা চারপাশে যদি গ্যালারির উপরে যদি শেড বিছিয়ে দেয়, শেডের উপরে যদি সোলার প্যানেল দেয়, টোটাল ফ্ল্যাট লাইট বলেন, অন্যান্য বিদ্যুৎ ঘাটতি বলেন, সবগুলাই তারা ফিল আপ করতে পারবে। আপনি জানেন যে আমাদের দেশে আসলেও বিদ্যুতের ব্যাপক ঘাটতি আছে, বড় বড় ইন্ডাস্ট্রিও হতে পারছে না, অনেক ইন্ডাস্ট্রি আছে, তারপরও এক সময় আপনি দেখেছেন 6-7 বছর আগে 2500 মেগাওয়াট থেকে এখন 10,000-এর উপরে চলে আসছে। তো এটা আমি মনে করব বিশাল একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের দেশে বিদ্যুতের ক্ষেত্রে আসছে। তো তারপরেও আরও প্রচুর বিদ্যুৎ রয়েছে, তো সেখান থেকে যদি আমরা স্পোর্টসে এত বিদ্যুৎ নিয়ে খরচ করি, সেটা আমার চোখেও কেমন জানি লাগছে। তো সেই কনসেপ্ট থেকেই কিন্তু আসলে আমাদের মাননীয় মানে প্রেসিডেন্ট এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করেছে, যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব এবং সেখান থেকে ব্যবহার করব এবং বাকি যেটা থাকবে সেটাও সরকারের কাছে বিক্রি করে আবার যে মেইনটেনেন্স চার্জটা সেটাও চলে আসছে কিন্তু এখান থেকে। মাসুম ভাই, সময় খুবই স্বল্প, খুবই ছোট করে উত্তর চাচ্ছি, সেটা হচ্ছে যে সামনে তো আপনারা যুব বিশ্বকাপ আয়োজন করবেন, তো সেক্ষেত্রে আসলে ক্যাম্পিং কবে থেকে শুরু হচ্ছে আপনাদের? ক্যাম্পিং ফাইনাল অ্যানাউন্সমেন্ট
আমরা মেন্টালি তো প্রিপারেশন নিয়েই আছে, আগে বলেছি। ফাইনাল অ্যানাউন্সমেন্ট যেদিন আসবে তারপর দিন থেকেই শুরু হবে। আমরা সবই রেডি আছে এবং চলছেও, শুধু ঘোষণাটা দেওয়া বাকি আছে। যুব ওয়ার্ল্ড কাপটা অ্যাকচুয়ালি আমরা ভালোভাবেই সব কিছুই ঠিক করে রেখেছি, জাস্ট অফিসিয়ালি ডিক্লারেশনের অপেক্ষায়। উইদিন শর্টলি আমরা আমাদের সভাপতি মহোদয়ের সঙ্গে বসছি এবং ওনার সাজেশন বা ওনার পরামর্শ নিয়েই আমরা অফিসিয়ালি ডিক্লারেশনে আসছি। যুব বিশ্বকাপ আয়োজন তো আরেকটা বড় ইভেন্ট আপনাদের হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো এখন নজর দেওয়া আসলে খুবই দরকার? অ্যাকচুয়ালি লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা যে ছোট কিছু ত্রুটি ছিল সেইগুলো আমরা প্রাথমিক অবস্থায় ফুলফিল করার একটা প্ল্যান রয়েছে। আর বাকিটা আমি মনে করি টোটালি কাছ থেকে কিন্তু আমরা একটা সাফল্য পেয়েছি এবং আরও ডেভেলপমেন্ট এবং আরও যেন সুন্দর হয় এই ওয়ার্ল্ড কাপটা, পুরা বিশ্বে যেন আমরা বাংলাদেশকে সুন্দরভাবে তুলে ধরতে পারি, সেই দিকটাই আমরা খেয়াল রাখছি। ধন্যবাদ আসিফ ভাই, ধন্যবাদ মাসুম ভাই, আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক কিছু জানা হলো, দর্শকরা অনেক কিছু জানতে পারলেন। আশা করছি রোলার স্কেটিং খুব তাড়াতাড়ি অনেক বড় জনপ্রিয়তা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক দেখছিলেন আমাদের আজকে উই লাভ স্পোর্টস পর্ব। আমরা কথা বলছি রোলার স্কেটিং নিয়ে, কিভাবে আপনারা এখানে যুক্ত হতে পারেন, এটা সম্ভাবনা কেমন রয়েছে আমাদের দেশে, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল ঠিক একই সময় আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন।